সিসিটিভি ফুটেজই বুঝিয়ে দিচ্ছে কতটা অসহায় চিকিৎসক এবং নার্সরা। এ ছবি সাগর দত্ত হাসপাতালের। আর.জি. কর কাণ্ডের পর এখনো অভয়া বিচার পাননি। তার মধ্যেই হাসপাতালের 4 তলায় উঠে চলছে এই হুমকি। বলা হচ্ছে আর.জি. কর বানিয়ে দেব। लगा के देखे थे ना? जब किए थे तब ठीक था। नहीं, अभी आप जब देखे थे सुबह, जब लेकर आए तब अब देखे थे ना मेरे बच्चा को। मैं हाँ, भाई मैं नहीं था, मैं सुबह नहीं था। अरे सुबह का दोपहर को ना क्या बताया गया था? तो आप लोग क्या बोले इलाज करेंगे? आप साइन कीजिए, इलाज तो चल रहा है। नाभि कुमार कौन है? दीदी नाभि कुमार कौन है? नाभि कुमार कौन है? नवीन उसका पति है। जानते हैं पति है। जानते हैं वो कटा चार कटा पार है कटा पार। এই এবার কেন না? চলো চলো। কালকে কি আপনারা ছিলেন? আমাদের অন্যান্য সহকর্মীরা ছিলেন, ঠিক আছে? কতটা আতঙ্কিত? আপনারা কি আতঙ্কিত তো অবশ্যই। আপনারা বলতে আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিতে গিয়ে আমাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, এরকম তো যে কোনো গাড়ির সাথে ঘটতে পারে। এটা তো খুব স্বাভাবিক। কাকে বিক্ষোভ জানাচ্ছে? কাকে ক্ষোভ জানাচ্ছে? অবশ্যই আমাদের অথরিটিকে জানাচ্ছি। এইটুকুনি তো তাদের করাই উচিত। সুপার এদের আমাদের সিকিউরিটি যারা সিকিউরিটিরা তাদের কোনো স্টেপ নেবার ক্ষমতা নেই। কোনো দরকার হয় না। তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি পেশেন্ট পার্টির ওপরে কথা বলো তোমাদের কথা বলো। এ ছবি বুঝিয়ে দিচ্ছে নবান্নের আশ্বাসবাণী ঠিক কতটা হাস্যকর। ক্যাডার পুষতে পুষতে রাজ্যের সবকটি ব্যবস্থা কিভাবে তলানিতে পৌঁছেছে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে পারছেন না, আর পুলিশ মন্ত্রী নিরাপত্তা দিতে পারছেন না তার কর্মীদের, আর তারই শিকার হচ্ছেন ডাক্তার থেকে নার্স, রোগী। তাই প্রশ্ন উঠছে এই পরিস্থিতির বদল হবে কবে? আর.জি. কর করে দেব, এটা কে বলেছে আপনাদের? আপনারা কালকে যে পেশেন্ট মারা গেছে তারা বলেছে? কালকে আপনি ছিলেন? কতটা আতঙ্কিত? আরো বেশি সংখ্যায় এখানে ট্রেন পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। এই হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই সেখানে ছুটে যান প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। দুটো 57 সময় একজন পেশেন্ট ভর্তি হন, ফিমেল পেশেন্ট 29 ইয়ার্স ওল্ড। 3:10 ওয়ার্ডে রিসিভ হন। 4:30 থেকে পেশেন্টের কন্ডিশন আরও ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং 6টার সময় উনি এক্সপায়ার করেন। আপনি সাগর দত্ত? আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি। মেডিসিন ওয়ার্ডেরই আমি পিজিটি। মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন। উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা, ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা, জুনিয়র ডক্টররা ছিলেন, ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন। ওনাকে যতটুকু পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার 6টার সময় মৃত্যু হয়। এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে, সেই জায়গার অনেক লেভেলে ব্রিচ হয়েছে। প্রথমত 4:30 নাগাদ 20 জন বাড়ির লোক এইখান থেকে, এই ইমার্জেন্সি থেকে 4th ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া, সিকিউরিটির কোনো বাধা ছাড়া। তারা গিয়ে ওখানে ঢোকে, একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে। যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না, তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল। তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ। তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি। পুলিশকে ফোন করতে হলো কাদের? এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের। পুলিশ এলো, র্যাব এলো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে, আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে, বারবার বলছে যে আমরা আর একটা আর.জি. কর করে দেবো এখানে। আর.জি. করে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি।
নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনারা যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করবো এখান থেকে। পুলিশ, র্যাব এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল। শুধু তাই নয়, যখন 6টার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মব থেকে, জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্টরুমে আবার সেই রেস্টরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রেস্টরুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি। সেখানে পুলিশ, সিকিউরিটি এবং র্যাব মিলিয়ে টোটাল 12 থেকে 13 জন ছিলেন এবং বাড়ির লোক 15 থেকে 20 জন ছিলেন। এই মাত্র 15 থেকে 20 জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি। তারা সেই রেস্টরুমে ঢোকে আবার আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দেয়, বলে যে তোর এক্ষুনি এখানে খুন করে দেবো, আবার একটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেবো, সেই রকম থ্রেট দেয়। এখানেই শেষ নয়, তারপর যখন সিচুয়েশনটা একটু ঠান্ডা হয় আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যাই। সেখানে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরের লেনটা আছে, যে ওয়ার্ডে রেস্টরুমটা আছে, সে ওয়ার্ডে এখন অবধি কোনো সিসিটিভি বসানো হয়নি। সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছিল যে 14 দিনের মধ্যে সব জায়গাগুলোতে সিসিটিভি বসাতে হবে। কোনো সিসিটিভি ছিল না সেখানে। আর যে জায়গাগুলোতে সিসিটিভি ছিল সেখানে সেই সিসিটিভি মনিটর করার কেউ ছিল না। আমরা সেই রাতের বেলা 10:30টায় গেলাম, সেই সিসিটিভি ফুটেজ বার করতে করতে আমাদের সকাল 7টা হয়ে গেল। কেউ মনিটর করা ছিল না। নামে একটা সিসিটিভি চলছে যেটা মনিটর করে কেউ যে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম দেবে সেটা ছিল না। সেই পেশেন্টের সিসিইউ রেফার হয়েছিল। এই যে লাইভ একটা আপডেটেড বেড লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল, যে পেশেন্ট পার্টিরা যাতে আগে থেকে জানতে পারে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য সিসিইউ বেড আছে কিনা হাসপাতালে, কোনো লাইভ আপডেট ওদের দেওয়া হয়নি। ওরা যখন ওয়ার্ডে গিয়ে জানতে পারে যে কোনো সিসিইউ বেড নেই, আমরা রেফার লিখেছিলাম সিসিইউ থেকে জানানো হয় কোনো বেড নেই। তারপর ওনাদের রাগটা পুরোপুরি ফেটে পড়ে জুনিয়র ডাক্তারদের ওপর। ওনারা গায়ে হাত দেন, বারবার ফিজিক্যালি অ্যাবিউজ করেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং বারবার একটাই কথা বলেন যে আমরা কিন্তু এখানে আরেকটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেব। আরজিকর কাণ্ডের পর 5 দফা দাবি নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সবই যে কথার কথা তা বুঝিয়ে দিয়েছে প্রশাসন। তাই দেবীপক্ষের শুরুতেই ফের গোটা কলকাতা সোচ্চার হতে পারে প্রতিবাদে। দরকারে সরকারের শেষ দেখার হুঁশিয়ারি দিয়ে রাখছেন জুনিয়র চিকিৎসকরা। সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনের আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করি। আসলে একটা সরকার যদি সব দিক থেকে অচল হয়ে পড়ে, যখন এই পরিস্থিতি তৈরি হয়, যে মা তার সন্তানকে হারিয়েছেন তার চোখের জলেরও অর্থ আছে। পাশাপাশি এই জিজ্ঞাসাও আছে কি করে সংগঠিতভাবে প্রায় 20-25 জন রোগীর আত্মীয় সেজে 4 তলায় উঠে এসে নার্স এবং মহিলা চিকিৎসকদের মারধর ও আরজিকর বানিয়ে দেওয়ার হুমকি দিতে পারে। এটা কি সত্যি রোগীর আত্মীয় নাকি অন্য কেউ? কিন্তু এই চোখের জল মোছাবার ক্ষমতা কার আছে? একমাত্র সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাই এর বিহিত করতে পারে। ডাক্তার, নার্সরা তাদের চিকিৎসার সামান্য উপকরণটুকুও পাচ্ছেন না, অথচ আতঙ্কে থাকছেন সারাক্ষণ। এভাবে কোনো কাজ হয় নাকি? মানসিক শান্তি না থাকলে ডাক্তাররা কিভাবে পরিষেবা দেবেন? বাংলা জুড়ে যে থ্রেট কালচার তৈরি হয়েছে তার সব কিছুই আসছে হাত ধরাধরি করে। এটাই কি অস্বীকার করতে পারে শাসক? জবাব চাইছেন চিকিৎসকরা, জবাব চাইছেন রোগীর পরিবার, জবাব চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু পরিস্থিতি আরও বিগড়ে দিয়ে খালি দোষারোপের রাস্তা খুঁজছে নবান্ন। তাই এর শেষ দেখতে চাইছেন চিকিৎসকরাও। মাধ্যম ব্যুরো রিপোর্ট।